ওকে, সো আমরা নিউক্লিয়াসের প্রপার্টিজ গুলো আলোচনা করছিলাম। এখান থেকে আমরা নিউক্লিয়াসের যে আইসোটোপ, আইসোটোন, আইসোবার হয়, আইসোমার, তারপর মিরর নিউক্লিয় কি হয়, এগুলো আলোচনা করছিলাম। তো এগুলা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, উদাহরণ সহ অবশ্যই জানাটা। ঠিক আছে, তো আজকে আমরা এখান থেকে শুরু করি। নিউক্লিয়ার সাইজ, মাস, তারপরে এগুলো একটু আলোচনা করবো। তো মোটামুটি এগুলো একটু ইজি আছে, আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব। তো নিউক্লিয়াসের সাইজ মানে নিউক্লিয়াসটা আসলে কিরকম সাইজটা হবে সেটা আমরা কিভাবে মেজার করব, আচ্ছা, কত বড় হবে বা কত ছোট হবে সেটা সবসময় তো আর নিউক্লিয়াস মাপা সম্ভব না, তাই না? তো কোনো একটা কিছুর সাহায্যে আসলে আমরা নিউক্লিয়াসের সাইজটা সম্বন্ধে জানবো। সো আমরা যখন এমনিতেই যখন নিউক্লিয়াস স্পেরিক্যাল শেপ, সেটা অ্যাটলিস্ট আমরা জানি নিউক্লিয়াস হচ্ছে মানে স্পেরিক্যাল টাইপ সেটা। তাহলে একটা যে কোনো একটা স্পেরিক্যাল শেপের জন্য ভলিউমটা ভি, ভি হচ্ছে কি ভলিউম, ভলিউমটা তার রেডিয়াসের সমানুপাতিক হয়, রেডিয়াসের কিউবের সমানুপাতিক হয়। রেডিয়াস বাড়তে থাকে, ভলিউম বাড়তে থাকে, সমানুপাতিক হয়। তাহলে ভি সমানুপাতিক আর কিউব ফর স্পেরিক্যাল শেপ। আমাদের নিউক্লিয়াস যদি স্পেরিক্যাল শেপ, সেই জন্য আমরা এভাবে লিখতে পারি। তারপরে এখানে যে সমানুপাতিক সিম্বল প্রপোর্শনাল, সেটা উঠে দিয়ে আমরা কনস্ট্যান্ট 4/3 পাই বসাই। ভলিউমের জন্য আসলে ভলিউমের সূত্রই আমরা জানি 4/3 পাই আর কিউব। কোন একটা স্ফেরিক্যাল শেপের জন্য ভলিউম হচ্ছে আয়তন 4/3 পাই আর কিউব এটা। এখন নিউক্লিয়াসের ক্ষেত্রে যেটা এক্সপেরিমেন্টালি এটা দেখা যাচ্ছে যে ভলিউম দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভলিউম বাড়তে থাকে যদি অ্যাটমিক মাস যেটা, ভর সংখ্যা যেটা, ঠিক আছে, ভর সংখ্যা বাড়তে থাকে। সেজন্য লেখা আছে ভলিউম অফ দ্য নিউক্লিয়াস প্রপোর্শনাল টু অ্যাটমিক মাস। ঠিক আছে, বা নিউক্লিয়াস মাস, সরি, এখানে অ্যাটমিক না বলে নিউক্লিয়ার বলা উচিত, নিউক্লিয়ার মাস, নিউক্লিয়ারের ভর। তাহলে আমরা ভলিউম অফ দ্য নিউক্লিয়াসকে লিখতে পারি 4/3 পাই আর কিউব সমানুপাতিক এ। তাহলে এখান থেকে আর কিউব সমানুপাতিক এ লিখতে পারি আমরা, যেহেতু এভাবে লিখতে পারি। এই জায়গা থেকে আমরা কিভাবে লিখতে পারি, যেহেতু 4/3 পাই এটা তো কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে যে বাকি যেটা থাকতে ওইটা সমানুপাতিক হবে এর। আচ্ছা, আমি কিউব যদি স্কোয়ার 3 যদি যখন আমরা ডান পাশে চলে আসবে, সেটা আমার 1/3 হয়ে যাবে। তাহলে আর সমানুপাতিক অ্যাকচুয়ালি আমার 1/3 এ টু দি পাওয়ার 1/3 আছে। আচ্ছা, তাহলে এইখানে সমানুপাতিক সিম্বলটা উঠে দিয়ে আমরা সমানুপাতিক ধ্রুবক আর নট বসানো হয়। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এই যে নিউক্লিয়াসের রেডিয়াস বা নিউক্লিয়াসের সাইজ আমরা বের করলাম, আর ইকুয়াল টু আর নট এ টু দি পাওয়ার 1/3। এটা একটা খুবই ইম্পর্টেন্ট, মানে প্রচুর লাগে আমাদের, বিশেষ করে নিউক্লিয়ার ফিজিক্সের ক্ষেত্রে। আর আমার নিউক্লিয়াসের রেডিয়াস কিভাবে বের করতে হয় সেটা স্যার একটু বুঝে নেই স্যার, উপরে দুটো লাইন নেট আটকে গেছিল। তোমার ভলিউম, ভলিউম না স্যার, এরপরে জি স্যার। কোনটা এটা? স্যার স্যার ভলিউম অফ দা নিউক্লিয়াস সমানুপাতিক এরপরে থেকে। এইটা তো ভলিউম অফ দ্য নিউক্লিয়াস সমানুপাতিক এ, আর ভলিউম তো আমরা মাত্র বের করলাম, এই যে সেই ভলিউমটা বসালাম 4/3 পাই আর কিউব সমানুপাতিক এ। তাহলে এখানে এই তিনটা সমানুপাতিক হচ্ছে এ, এই তিনটার মধ্যে 4/3 হচ্ছে কনস্ট্যান্ট, সেটা আমরা বাদ দিতে পারি না। তারপরে 5 সেটা বাদ দিতে পারি। তাহলে বাকি আর কিউব সমানুপাতিক আমরা এ লিখলাম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আর সমানুপাতিক এই কিউবটা যখন এই পাশে চলে আসে তখন 1/3 হয়ে যাবে। এটা এটা তো জানোই যে জি স্যার। পাওয়ারটা ওই দিকে গেলে 1 বাই হয়ে যায়। তাহলে আর সমানুপাতিক 1/3। তো সেখান থেকে আমরা আসলে লিখতে পারি আর ইকুয়াল টু আর নট এ টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, তো এখানে আর নটটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, সমানুপাতিক সিম্বল উঠে দিয়ে আমি আর নট বসালাম। তারপর আমি বললাম যে এই যে এই ইকুয়েশনটা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন নিউক্লিয়ার ফিজিক্সের ক্ষেত্রে, যে কোনো ম্যাথ করো বা যে কোনো জায়গায় করো। কারণ কি, এটা থেকে আমি নিউক্লিয়াসের সাইজ জানতে পারি। তো এই যে আর নটটা যেহেতু কনস্ট্যান্ট, এটার একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, সেটা হচ্ছে এরকম 1.2 ফার্মি, 1.2 ফার্মি। আর 1 ফার্মি সমান হচ্ছে 10⁻⁻15 মিটার, 10⁻⁻15 মিটার। তাহলে 1.2 ফার্মিও বলতে পারো, অথবা 1.2 ইন্টু 10⁻⁻15 মিটারও বলা যাচ্ছে। আর এখন এ কি, এ হচ্ছে মাস অফ দ্য নিউক্লিয়াস। এখন তাহলে কি হচ্ছে, তোমাকে যে কোনো একটা নিউক্লিয়াস দিলাম, ওই নিউক্লিয়াসের তুমি কিন্তু রেডিয়াস বের করতে পারবা। কার সাহায্যে? তুমি যদি শুধুমাত্র
মাস অফ নিউক্লিয়াস জানো, ওই নিউক্লিয়াসটার ভরটা যদি তুমি জানো তাহলে তুমি রেডিয়াস বের করতে পারবো। আর ভর তো আমরা জানি, কারণ আমরা জানি যে ভর হচ্ছে তার টোটাল নিউক্লিয়ন সংখ্যা, প্রোটন আর নিউট্রনের যে যোগফল, সেটা হচ্ছে আমাদের ভর, অ্যাটমিক মাস। হ্যাঁ স্যার এখানে কি আর এর মান স্যার আর এর নটের থেকে স্যার অলওয়েজ ছোট হবে না স্যার? হ্যাঁ, আর এর মান মানে জি স্যার, আর এর মানটা অলওয়েজ আর নটের চেয়ে ছোট হবে না না, আর এর মানটা, স্যার? আর এর হ্যাঁ হ্যাঁ মানটা, হ্যাঁ আর এর মানটা স্যার। তোমার তো চেঞ্জ হবে প্রতিনিয়ত। এই যে আর এর মান, হ্যাঁ প্রতিনিয়ত চেঞ্জ হবে, কিন্তু ছোট হওয়ার কথা না স্যার। যদি এর ভ্যালু স্যার যদি 10 ধরা হয় তাহলে 1/3 তাহলে অনেক ছোট আসে, ওইটার সাথে যদি স্যার আর নট গুণ করা হয় ছোট আসার কথা না স্যার? হ্যাঁ তুমি বসায় দেখতে পারো, বসায় দেখতে পারো। তবে যেমন কত, যদি তুমি একটা এক্সাম্পল যেটা বললা, যেমন এর মান যদি বড় একটা ধরতে পারি আমরা, ঠিক আছে, তাহলে স্যার যত বড় ধরবো তত ছোট আসবে, কারণ স্যার ওইখানে 1/3 দ্বারা ভাগ করবো তো স্যার, মানে পাওয়ার তাহলে 0 পয়েন্ট কত আসে আর কি। না না, আমি এগ্রি না। যত বড় তাহলে তো ছোট হয় কিভাবে? নিউক্লিয়াস, নিউক্লিয়াস একটা ছোট নিউক্লিয়াসের জন্য এর মান এটা মনে করো 10 ফর জি স্যার। এক্সাম্পল, তাহলে এইটার সাইজ কতটুকু হইলো? এতটুকু। আবার একটা বড় নিউক্লিয়াস যেখানে এ মনে করো 100, তাহলে এটা কত বড় হইলো? রেডিয়াসটা। তাহলে এই যত বাড়বে তোমার আর তত বাড়বে, এটা স্বাভাবিক না? এটাই তো সমানুপাতিক সিম্বল, ঠিক আছে? কারণ আর সিম্পল সায়েন্সে বোঝা যায় আমার অ্যাটমিক মাস, ভর বড় মানে নিউক্লিয়াস বড়, নিউক্লিয়াস বড় মানে তার সাইজ বেশি, তাই না? নিউক্লিয়াস বড়, সিম্পল সায়েন্স আমাকে কি বলে? নিউক্লিয়াস বড় মানে তার সাইজ বেশি, Size বড়। নিউক্লিয়াস ছোট মানে তার সাইজ কম। আচ্ছা, নিউক্লিয়াস বড় না ছোট সেটা আমার ডিপেন্ড করে এর উপর। এর মান ছোট মানে নিউক্লিয়াসটা ছোট, এর মান বড় মানে নিউক্লিয়াসটা বড়, ঠিক আছে? তো ক্যালকুলেটর আমার হাতে নাই এখন, তাহলে সলভ দেখাইতাম। ক্যালকুলেটরের মান বসাই দিয়ে তুমি চেক করো। আচ্ছা, তাহলে আমাদের এটা খুব ইম্পর্টেন্ট, না ভাইভাতে বা যে কোনো জায়গায় জিজ্ঞেস করতে পারি যে একটা নিউক্লিয়াসের রেডিয়াস আমরা কিভাবে বের করতে পারি, ঠিক আছে? তখন এই কোয়েশ্চেনটা সুন্দর করে বলে দিতে হবে যে আর ইকুয়াল টু আর নট ইট ইজ বাই 1/3, আর আর নট এর মানটা হচ্ছে কনস্ট্যান্ট 1.2 ফার্মি বা 1.2 ইনটু 10⁻15 ফার্মি এটা। আচ্ছা, যেমন দ্য রেডিয়াস, আচ্ছা এই দেওয়া আছে ডিডিউস দ্য রেডিয়াস অফ এত, এটা একটা রেডিয়াস দেওয়া আছে এত ফার্মি, আর একটা রেডিয়াস বের করতে বলছে। তো করে নেবা, এই সূত্র দিয়ে যাচ্ছে আর ইকুয়াল টু আর নট ইট ইজ 1/3। এ কত এখানে? 4, তাই না? জি স্যার 4 বড় সংখ্যা। 4 বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যা জানি আমি, আর আর নটের মান জানি, রেডিয়াস বের করতে হবে, খুবই সহজ। জি স্যার। স্যার এটা কি মিটারে রাখবো নাকি ফার্মিতে রাখবো স্যার? মিটারে রাখি স্যার। হ্যাঁ, মিটার রাখাই ভালো, আচ্ছা ইউনিটে রাখা। আচ্ছা, এবার আসি নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়ার ভর যেটা। সো নিউক্লিয়াসের ভর বের করতে হলে আমি কি জানি, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে। অ্যাকচুয়ালি ওই প্রোটন আর নিউট্রনের যে ভরের যে যোগফল সেটাই হবে আমার নিউক্লিয়াসের ভর, ঠিক আছে? এখন নরমালি নিউক্লিয়াসের ভরকে আমরা এইভাবে লিখি, এখানে কি এমপি, এমপি দ্বারা হচ্ছে যে প্রোটনের ভর, আর প্রোটনের ভর স্যার। এম এন দ্বারা নিউট্রনের ভর। নিউটনের ভর স্যার। আর এই জেড হচ্ছে প্রোটন সংখ্যা, ওই নিউক্লিয়াসের মধ্যে কতগুলো পারমাণবিক প্রোটন আছে, প্রোটন প্রোটন সংখ্যা আছে। বা পারমাণবিক সংখ্যা বলতে পারো। এন হচ্ছে নিউট্রন সংখ্যা। সো কোনটাতে যদি 10টা প্রোটন 10টা নিউট্রন থাকে তাহলে এখানে 10, জেড এর মান 10, আর প্রোটনের ভর যেটা সেটা দিয়ে গুণ দিতে হবে। আর এন 10 যদি থাকে 10 ইন্টু নিউট্রনের ভর দিয়ে গুণ দিতে হবে। সো প্রোটন আর নিউট্রনের ভর কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এভাবে আমরা নিউক্লিয়াসের ভর বের করতে পারি। জাস্ট যতগুলো প্রোটন আছে সবগুলো প্রোটনের ভর আর নিউট্রনের ভর যদি আমি যোগ করি তাহলে আমি নিউক্লিয়াসের ভরটা পেয়ে যাব। তারপর আসি যে ডেনসিটি, ঘনত্ব। তো ঘনত্ব আমরা জানি, ঘনত্ব ভর বাই আয়তন, ভর বাই আয়তনকে আমরা ঘনত্ব বলি, তাই না? তো তাহলে নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয়ার ডেনসিটি কি হবে? নিউক্লিয়ার মাস আর ভলিউম। তা নিউক্লিয়ার মাস যেটা, সেটা তো আমরা একটু আগে বললাম যে এটা ইকুয়েশন, প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল, ভরের যোগফল। আচ্ছা, তাহলে এখানে সেই প্রোটন আর নিউট্রনের যে মাস সেটা হচ্ছে 1.67 ইন্টু 10⁻27 কেজি, ভর যেটা প্রোটন আর নিউট্রনের ভর যেটা বলে আসলাম একটু আগে। তো সেটা বসানোর পরে এখানে আমরা একটা কাজ করতে পারি
জাস্ট তুমি যদি যেহেতু দুইটা ভর সমান, একটু এই পাশে লিখি, এখানে কি করা হয়েছে যে ভরটাকে প্রথমে এভাবে লেখা হয়েছে যে জেড পি প্লাস এন নিউটনের ভর। ওকে, তো এখানে যেহেতু প্রোটন আর নিউটনের ভরটা সমান, তাহলে আমরা কি করতে পারি, যে কোনো একটা সমান লিখতে পারি। তো আমি এমপি কে এমএন লিখে ফেললাম, জাস্ট ভর সংখ্যা যেহেতু সমান তাই আমি ওভাবে লিখলাম। ভরের মান, সরি ভরের সংখ্যা না, মানে ভর। তাহলে এখান থেকে আমি এমএন টা কমন নিতে পারি। ওকে, এমএন কমন নিলাম। তাহলে এই জেড প্লাস এন আবার কি হয়, এ স্যার বড় সংখ্যা। ভর সংখ্যা এ, আর এম এন হইলো আমার নিউটন, স্যার আগে যেটা বলি। তাহলে এটা আমি লিখলাম যে এ এম এন, ঠিক আছে। তো এটাই আমি এখানে লিখলাম, একটু শর্ট করে লেখা হয়েছিল। তারপরে এ আর প্রোটনের ভর যেটা সেটা লিখলাম 1.67 ইন্টু 10⁻27 কেজি। তাহলে এটা আমি নিউক্লিয়াসের মাস বের করলাম, তো উপরের অংশটা বের হয়ে গেল। এবার ভলিউম, তো ভলিউম আমরা বের করে আসছিলাম যে 4/3 পাই আর কিউব, ঠিক আছে। তো আবার আর এর মান একটু আগে বের করছি, আর হচ্ছে আর নট এ টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি একটু ইয়ে করি, এ 1/3 এ টু দি পাওয়ার 1/3, তার উপরে কিউব আছে, তাহলে এই 3 আর এই 3 কাটা যাবে এর ক্ষেত্রে, তাহলে এ থাকবে শুধু, আর আর নটের উপরে কিউবটা থেকে যাবে, তাহলে আর নট কিউব 4/3 পাই এ আর নট কিউব। বুঝা গেছে না কিভাবে লেখা হইলো? কেউ না বুঝলে বলবা। আর এটা ভলিউম, এটা গেল। তাহলে এখন এই মাসের সাথে ভলিউম ভাগ দিয়ে দিই, ঠিক আছে। এই স্যার ভলিউম, এটা তো গুণাকারে আছে, কিন্তু স্যার দুই ক্ষেত্রে যাবো কেমনে স্যার? এটা আর কি উপরে আবার যোগ আকারে থাকলে তো দুইটার উপরে যেত। এই কিউবটা এই যে কিউবটা দেখতেছো, সেই এটা তো স্যার কিউবটা, পুরোটার সাথে গুণাকারে আছে স্যার, আর নট আর এ দুইটা তো হ্যাঁ গুণাকারে আছে। হ্যাঁ, দুইটা গুণাকার আছে, মানে কি দুইটার উপরেই যাবে কিউবটা, তাই না? মনে করো এরকম যদি থাকে এক্স ওয়াই স্কোয়ার, তার মানে এই স্কোয়ারটা কার কার উপরে আছে, এক্স ওয়াই দুইটার উপরে আছে না? তো সেটাকে আমরা কি এভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এভাবে লিখতে পারি কিনা? হ্যাঁ, জি স্যার। তাহলে এখানে কিউব যেটা আছে, সেই কিউবটাও আমার এই দুইটার উপরে আছে, এই কিউবটা আর আর নটের উপরেও আছে, জি স্যার, বুঝছি স্যার। এর উপরেও আছে, ঠিক আছে, বুঝছো আশা করি। আচ্ছা, তারপরে আমরা জাস্ট উপরে ডেনসিটির ওখানে মান বসাই দিলাম, আর কিছুই না। এই যে এটা ভলিউমটা এখানে বসালাম, আর মাস যেটা বের করলাম সেটা এখানে বসালাম, তারপরে আমরা এরকম পাইলাম। আচ্ছা, তুমি এখন এই দেখো, এই যে এ আর এ কাটা যায়, ঠিক আছে। আর এই আর নটের মান তো আমরা জানি কনস্ট্যান্ট একটা ভ্যালু, তাই না? তাহলে এইটা আমার তাহলে একটা নির্দিষ্ট মান বেড়ে গেল কত, 1.816 ইন্টু 10⁻17 কেজি পার মিটার কিউব। নাম্বারটা কি ইমাজিন করতে পারতেছো, কত বড় নাম্বার, 10⁻17 জি স্যার। 17 কেজি পার মিটার কিউব। এবং এটা এটা কোনো ওই নিউক্লিয়াসের সাইজের উপরে ডিপেন্ড করে না, তাই না? আমরা এখানে দেখলাম যে নিউক্লিয়াসের সাইজ যেটা নরমালি এই যেটা এই কাটা চলে যাচ্ছে, তার মানে ডেনসিটিটা নিউক্লিয়াসের সাইজের উপরে ডিপেন্ড করতেছে না, নিউক্লিয়াসটা কত বড় কত ছোট সেটার উপর ডিপেন্ড করতেছে না, নিউক্লিয়ার ডেনসিটিটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকতেছে। কত সেটা, 1.8 ইন্টু 10⁻17 কেজি পার মিটার কিউব। So this is an extremely high value, shows that nuclear matter is an extremely compressed state. So এটার ডেনসিটি এত বেশি, যেটা থেকে আমাদের বোঝা যাচ্ছে যে নিউক্লিয়াসটা আসলে কতটুকু কম্প্রেস অবস্থা থাকে, ঠিক আছে। এই জন্য আমি বলছিলাম তোমাদেরকে আলোচনায় যে এটা নিউক্লিয়াসের সাইজ, দেখা যাচ্ছে একটা বড় রুমের মধ্যে যদি একটা পিঁপড়া হাঁটতে থাকে, ওই পিঁপড়ার সাইজটা হবে বলতে পারো নিউক্লিয়াস, আর বড় রুমটা হবে তোমার অ্যাটমের সাইজ। কিন্তু যদি তুমি ওজন মাপো, তাহলে ওই পিঁপড়ার ভরটা হবে পুরো রুমের ভর থেকেও বেশি, ঠিক আছে।
তার মানে কি ওই পিঁপড়ার মধ্যে এতটা ভর কম্প্রেস অবস্থা আছে। তো সেম আর কি পুরো নিউক্লিয়াসটা এত বড় হইলো, এটা যদি পুরো অ্যাটমটা এটা হইলে আর পুরো নিউক্লিয়াস যদি এটা হয় অনলি একটু আরো ছোট হবে, তাহলে এইটার ভর এই পুরাটার থেকে বহু গুণে বেশি, নিউক্লিয়াসের ভরটা পুরো অ্যাটম থেকে বহু গুণে বেশি। সেটা আসলে কিভাবে সম্ভব, যদি এই নিউক্লিয়াসের ভিতরে মানে ডেনসিটিটা খুবই বেশি থাকে, প্রোটন নিউট্রন খুবই কম্প্রেস অবস্থা থাকে, তাহলে একমাত্র সম্ভব ওইটার থেকে ভর বেশি। সেটা আমরা দেখলাম যে এতটা কম্প্রেস থাকে যে এইটার ডেনসিটি এত একটা হাই ভ্যালু 1.8 ইন্টু 10⁻17 কেজি, কিন্তু গ্রামও না, কেজি, কেজি পার মিটার কিউব। আচ্ছা, এই ম্যাথটা বাদ দিচ্ছি, আমি অন্য টপিকে চলে যাই। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মাস ডিফেক্ট। মাস ডিফেক্ট, ভর ত্রুটি, পড়ছো না ইন্টারমিডিয়েটে? কে বলতে পারবে ভর ত্রুটি কি? স্যার কোনো পরমাণু ফার্স্টে যখন যতটুকু শক্তি থাকে কিন্তু কিছুটা সময় বা কোনো রাসায়নিক ক্রিয়া অংশগ্রহণ করার পর ততটুকু শক্তি যতটুকু শক্তি থাকে, ঠিক প্রথমে যে শক্তি ছিল পরে যে শক্তি ছিল, এটা যে পার্থক্য সেটাই হচ্ছে ভর ত্রুটি স্যার। না, তুমি তো বললা শক্তির পার্থক্য, তাহলে সেটা আবার ভর ত্রুটি কিভাবে হইলো? ফার্স্ট প্রথম যখন যে ভরটা থাকে এবং রাসায়নিক ক্রিয়া অংশগ্রহণ করার পর যে হ্যাঁ, ভরটা থাকে, good, হয়েছে, এবার ওটার হয়েছে, মাঝখানে যে ভরের, পার্থক্যটা হয়। ভরের, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সো ভর ত্রুটি হচ্ছে কি, মানে ভরের একটা কোনো গরমিল হবে, এরকম ভরের ত্রুটি হবে এটা। তো রাসায়নিক না বলি, আমরা এখানে দেখবো যে আমরা যেমন সহজ উদাহরণ ধরি যে হিলিয়াম। হিলিয়ামে আমরা কি জানি যে দুইটা প্রোটন থাকে, দুইটা নিউট্রন থাকে, আর হিলিয়ামের ভর সংখ্যা হয় কত, 4, আছে। তাহলে এই পুরো হিলিয়ামটার একটা ভর আছে, মনে করলাম সেটা m, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হিলিয়ামটাকে যদি আমি ভেঙে ফেলি, আমি দুইটা প্রোটন পাবো, দুইটা নিউট্রন পাবো, তাই না? তাহলে আমি এই দুইটা প্রোটনের ভর আর দুইটা নিউট্রনের ভর যোগ করলে যেটা আমাদের ওই যে প্রোটনের ভর, তো আমরা এমপি লিখি এখানে, তাহলে এমপি আর এটা mn, দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন। তাহলে আমরা এখানে যে ভরটা পাবো সেই ভরটা এই ভরের সমান হওয়া উচিত না? জি স্যার, কিন্তু সমান হবে না তো স্যার, আচ্ছা, কিছুটা অপচয় হয়। ঠিক আছে, এই এই দেখা যাচ্ছে কি এই এই ভরটা সমান হয় না। নরমালি এই যে ভরটা হয় যখন আমরা আলাদা করে ফেলি প্রোটন আর নিউট্রনের সাপেক্ষে, এই ভরটা কিছুটা বেশি হয় এটার থেকে, ঠিক আছে। সেই জন্য এখানে এই যে ভর ত্রুটিটা হচ্ছে, এটার থেকে আমি যখন প্রথমটা বিয়োগ দিব, এটা এটা হচ্ছে জাস্ট ভেঙে ফেলার পরে, প্রোটন নিউট্রন হওয়ার পরে, আর এই ক্যাপিটাল এমটা হচ্ছে ইনিশিয়াল অবস্থা। এই দুইটার মধ্যকার যে ভরের যে পার্থক্য হইল সেটাই হচ্ছে মাস ডিফেক্ট, ঠিক আছে। এটাই হলো আমাদের ভর ত্রুটি। আচ্ছা, আমরা তো এইভাবে মনে রাখতে হবে আর কি যে ভর ত্রুটি কি, যেখানে সবকিছু লেখা আছে। ওই এখানকার যে সিম্বল গুলা, যদি আমরা বলছি জেড মানে নাম্বার অফ প্রোটন, এন মানে নাম্বার অফ নিউট্রন, এমপি হচ্ছে নাম্বার অফ প্রোটন, প্রোটনের ভর কত 1.6 × 10⁻27 কেজি, এম এন এর ভর হচ্ছে এটা। প্রোটন আর নিউট্রনের ভরের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে, একদম এক্স্যাক্টলি ইকুয়াল না, বাট নিয়ারলি ইকুয়াল লেখা যায় আর কি। যেমন দেখো এখানে 0.007, এখানে 0.008, একটু পার্থক্য আছে। আর এটা হচ্ছে এম, ক্যাপিটাল এম দিয়ে বলছিলাম অ্যাকচুয়াল মাস অফ দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসটার অ্যাকচুয়াল মাস পুরাটার একসাথে আর কি। তারপর আসে যে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, ঠিক আছে। তাহলে বাইন্ডিং এনার্জিটা কি, আসলে যেই শক্তিটা তোমাকে যে নিউক্লিয়ন গুলা, প্রোটন নিউট্রন গুলা আছে নিউক্লিয়াসের মধ্যে, ওইটা যে শক্তিতে আবদ্ধ থাকে, যে শক্তিটা তাকে তাদেরকে প্রোটন নিউট্রনকে, দ্যাট মিনস নিউক্লিয়ন গুলাকে
আবদ্ধ করে রাখে, ভিতরে ধরে রাখে, সেই নিউক্লিয়াস, সেটাকে বলে বাইন্ডিং এনার্জি। বাইন্ড মানে শব্দটা থেকে যা বুঝেন বুঝতে পারো, বাইন্ডিং করা মানে কি, মানে বেঁধে ফেলা, তাই না? ওরকম। তাহলে বাইন্ডিং এনার্জি কিপস, রাখে দ্য নিউক্লিয়ন ইনসাইড নিউক্লিয়াস, নিউক্লিয়ন গুলোকে কি নিউক্লিয়াসের মধ্যে রাখে। It is also energy that is required splitting the nucleus into constituent, that is protonets. এটা আবার ওইভাবেও তুমি বলতে পারো, এটা সেই পরিমাণ এনার্জি যে এনার্জিটা নিউক্লিয়াস আর প্রোটনকে আলাদা করে দিতে, নিউক্লিয়াস থেকে আলাদা করে দিতে যে এনার্জিটা প্রয়োজন হয়, সেটাই হচ্ছে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। ঘুরে ফিরে একই কথা, যে শক্তিতে তো ওইটা আবদ্ধ আছে, ঠিক সেম পরিমাণ শক্তি দিলেই তো সেটা মানে স্প্লিট হয়ে যাবে, বের হয়ে যাবে। তো সেটাকেও তুমি বলতে পারো। তো বাইন্ডিং এনার্জিটা আমরা আসলে কিভাবে মেজার করি? তো বাইন্ডিং এনার্জির সূত্রটা হচ্ছে বিই, যদি বাইন্ডিং এনার্জি হয় ডেল্টা এম সি স্কোয়ার। ঠিক আছে, এই ডেল্টা এমটা কি, এই যে মাস ডিফেক্ট যেটা বের করে আনলাম সেটা। তো মাস ডিফেক্টের সাথে তুমি যদি সি স্কোয়ার, সি মানে কি আলোর বেগ, লাইট ভেলোসিটি যদি গুণ দাও, লাইট ভেলোসিটি স্কোয়ার, তাহলে আমরা বাইন্ডিং এনার্জি পেয়ে যাই। ঠিক আছে, তো বাইন্ডিং এনার্জি আমি পেয়ে যাই। তাহলে ডেল্টা এম সি স্কয়ার এভাবে করলে, আর ডেল্টা এম এর মান একটু আগে আমরা এটা বের করে আসছি, এটা হবে, তার সাথে যখন সি স্কয়ার গুণ দিব আমরা বাইন্ডিং এনার্জি পেয়ে যাব। তার মানে তুমি যদি কোনো একটা নিউক্লিয়াসে তোমাকে বাইন্ডিং এনার্জি বের করতে বলি, সেটা ইজিলি পারা যাবে, কারণ তুমি প্রোটনের ভর জানো, নিউট্রনের ভর জানো, আর ওই নিউক্লিয়াসটার ভরটা কত সেটা তোমাকে জানতে হবে আর কি। না জানলে তুমি গুগলে সার্চ দিলে খুব ইজিলি তুমি পেয়ে যাবে যে হিলিয়াম 4 ফর এক্সাম্পল, হিলিয়াম 4 এর ভর কত, তুমি দেখবে যে একটা ভর দিয়ে আসছে নির্দিষ্ট করো। তুমি যদি ওই যে ইয়াতে যাও, পর্যায় সারণীতে যাও, তাহলে তো পর্যায় সারণীতে সরাসরি দেওয়াই থাকে যে প্রত্যেকটার ভর কত। তো ওই যে পর্যায় সারণীতে যেটা থাকে সেটা আসলে তোমার এই এম এর মানটা পুরো নিউক্লিয়াসটার ভর। আর এগুলা তো এই ক্ষেত্রে তো সমস্যা নাই, এটা তো আমরা জানি, প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা আমাদের জানা থাকে, আর প্রোটনের ভর নিউট্রনের ভর আমাদের জানা থাকে। তো এটা মান বসানোর পরেই আমরা যে কোনো একটা নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি বের করে ফেলতে পারি। এরপর আসি নিউক্লিয়ার রিঅ্যাকশন। তো নিউক্লিয়ার রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়, যে কোনো দুইটা নিউক্লিয়াস একত্রে সংঘর্ষ করে নতুন দুইটা তৈরি করে, দুইটা বা তিনটা মানে এরকম তৈরি করে। এই এক্স ওয়াই সেটা আমার মনে করো রিঅ্যাকট্যান্ট আমরা বলতে পারি, যেগুলো আমার রিঅ্যাকশনটা করলো, আর ওয়াই ওয়াই এটা হচ্ছে আমার প্রোডাক্ট, যেটা রিঅ্যাকশনের পর আমার যেটা তৈরি হলো। ইন টিপিক্যাল নিউক্লিয়ার রিঅ্যাকশন ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট, এ বিম অফ পার্টিকেলস অফ টাইপ এক্স ইনসিডেন্ট অন এ containing nucleus target containing nuclei of type X, এই যে এরকম স্মল এক্সটা যেটা, সেটাকে বলা হচ্ছে বিম। ঠিক আছে, বিম বলা হয়, বিম অফ পার্টিকেলস। সো নরমালি কি হয়, এক্সটা এরকম ব্যাপারটা আর কি, যে এখানে টার্গেট এরকম থাকে ক্যাপিটাল এক্স, এটা থাকে টার্গেট, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে অ্যাড করা থাকে, লাগানো থাকে। তো দেখা যাচ্ছে কি এরকম বিম, পার্টিকেলের বিম আসতে থাকে, বিম অফ পার্টিকেলস এক্স, এক্সটা এরকম দূর থেকে আসে, অ্যাক্সিলারেটরের মধ্যে অবশ্যই কাজটা হয়, যে অ্যাক্সিলারেটর এই এক্স কে খুব দ্রুত অ্যাক্সিলারেট করে, হেভি মানে। তো সেই এক্সটা এসে কি করে, এই টার্গেট যেটা ফিক্স করা থাকে ওই টার্গেটে এসে জোরে ধাক্কা দেয়, সংঘর্ষ করে। তারপরে কি হয়, একটা রিঅ্যাকশন হয়ে এখান থেকে এই দুইটা একত্রে মিলে ভেঙে গিয়ে অন্যরকম দুইটা বা সেম হইতে পারে, বাট এই ওয়াই ওয়াই দুইটা তৈরি করে। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখি আর কি, যে এক্স এসে এক্স এর সাথে সংঘর্ষ করলো, তারপরে এই নতুন দুইটা তৈরি হলো। তো এটাকে আসলে আমরা নিউক্লিয়ার রিঅ্যাকশন বলি। যেমন হাইড্রোজেন কপারের সাথে যদি সংঘর্ষ করে তাহলে এরকম নিউট্রন প্রডিউস করে, আর জিঙ্ক যেটা জিঙ্ক প্রডিউস করে। এটা একটা উদাহরণ হইতে পারে নিউক্লিয়ার রিঅ্যাকশনের। এখন এই নিউক্লিয়ার রিঅ্যাকশন আসলে বিভিন্ন প্রকার হয়। নিউক্লিয়ার ফিশন, যেমন নিউক্লিয়ার ফিশনের ক্ষেত্রে কি হয়, যে ফিশন হচ্ছে ভাঙন, সবসময় এটা মনে রাখবা, এটা তোমরা আশা করি জানো, যে কি হয় একটা বড় নিউক্লিয়াস ভেঙে গিয়ে এরকম ছোট ছোট দুইটা বা তিনটাতে পরিণত হয়ে যায়, সেটাকে আমরা বলি যে নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন। যেমন এটা একটা বড় ইউরেনিয়াম নিউক্লিয়াস, ইউরেনিয়াম 235, ওটাকে যদি আমি নিউট্রন দিয়ে জোরে আঘাত করি, তখন দেখা যাচ্ছে বড় নিউক্লিয়াসটা আমার ভেঙে গিয়ে এই যে ছোট 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 হয়ে গেল, ক্রিপ্টন বেরিলিয়াম হয়ে গেল, এবং সাথে আরো ছোট ছোট নিউট্রন প্রডিউস হইল। তাহলে কি হইলো, একটা বড় নিউক্লিয়াস
ভেঙে গিয়ে ছোট ছোট হয়ে গেল। তাহলে এই যে এবং সাথে এনার্জি প্রডিউস হয়, যেটা আসলে আমরা আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এই নিউক্লিয়ার রিঅ্যাকশনটাই আসলে করানো হয়, নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন করানো হয়। তো যেখানে একটা বড় নিউক্লিয়াসকে ভেঙে ফেলানো হয় এবং সাথে এনার্জি প্রডিউস হয়, এটা একটা চেইন রিঅ্যাকশনের মাধ্যমে। কারণ এই যে নিউট্রনগুলো আবার প্রডিউস হচ্ছে, এই নিউট্রনগুলো আবার সামনে গিয়ে দেখা যাচ্ছে সেম কাজটাই করে, আরেকটা বড় ইউরেনিয়ামকে তোমার হিট করতেছে, আবার ওখান থেকে এনার্জি প্রডিউস হচ্ছে, নিউট্রন বের হচ্ছে, ওই নিউট্রন আবার আরেকটা বড় ইউরেনিয়ামকে তোমার সংঘর্ষ করতেছে। এইভাবে প্রত্যেকটা স্টেজে এনার্জি প্রডিউস হচ্ছে। আর তো এটাকে আমরা এই যে একটা পর একটা রিঅ্যাকশন হচ্ছে, সেটাকে আমরা বলি যে নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন, চেইন ফিশন রিঅ্যাকশন। তাহলে নিউক্লিয়ার ফিশন আমরা কি বুঝলাম, যে নিউক্লিয়ার ফিশন হচ্ছে যে একটা বড় নিউক্লিয়াস স্প্লিট হয়ে যাওয়া, ভেঙে যাওয়া এরকম ছোট ছোট পার্টে। দুইটা পার্ট হলে সেটাকে আমরা বাইনারি রিঅ্যাকশন বলি, বাইনারি ফিশন। যদি তিনটা হয় সেটাকে আমরা টার্নারি বলি। তো নিউক্লিয়ার ফিশন গেল। ফিউশন, ফিউশন হচ্ছে জাস্ট ওইটার উল্টাটা, ঠিক আছে? ফিউশন ওইটা উল্টাটা হবে, যে এখানে ওইটা ছিল ভাঙন, এটা হবে গড়ন, যে দুইটা ছোট ছোট নিউক্লিয়াস একত্রে মিলে বড় একটা তৈরি করবে। ঠিক আছে? তো দুইটা হাইড্রোজেন মিলে আমার হিলিয়াম তৈরি করলো, সাথে কিছু নিউট্রন এবং এনার্জি প্রডিউস হইলো। ঠিক আছে? তো এটা হচ্ছে জাস্ট ফিশন, এর উল্টাটা হয় ফিউশন। ফিউশনে ছোট ছোট গুলো মিলে একত্রে বড় একটা তৈরি করে ফেলে। ঠিক আছে? তো এটা গেল আমার নিউক্লিয়ার ফিউশন। একটা ম্যাথ দেখি, একটা ম্যাথ কি বলছে। ও আচ্ছা, এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির ম্যাথ, এখানে পিছনে চলে আসছে। তো তারপর দেখাই দিই কি বলছে। দ্য হাফ লাইফ অফ এ টাইটেনিয়াম ইজ 12.5 ইয়ার্স। হাফ লাইফ দেওয়া আছে টাইটেনিয়ামে কত, 12.5 বছর। বলছে আফটার 25 ইয়ার্স কি পরিমাণ আনচেঞ্জ থাকবে। হাফ লাইফ দেওয়া আছে 12.5 বছর, বলছে 25 বছর পরে আনচেঞ্জ থাকবে কতটুক, রিমেন স্যার আনচেঞ্জ। হ্যাঁ বলো। 25% স্যার। 25% কিভাবে বললা? স্যার এটা আমি করছিলাম স্যার, আমার এটা n/n0 এর ভ্যালু আসছে স্যার 1/4, তাহলে ওই হিসাবে স্যার যদি আমি 100 ভাগের থেকে আমার 1 থেকে 4 ভাগের 1 ভাগ শেষ হয়ে যায় স্যার, সেক্ষেত্রে স্যার 25% আসে স্যার। হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে, তুমি যেটা করছো অ্যাবসলিউটলি রাইট। তো এখানে জি করা স্যার। আছে, ঠিক আছে, এখানে করাও আছে এটা, যে এন নট, যদি আমরা জানি এন নট হচ্ছে কি আমাদের ইনিশিয়ালি যে যেটা থাকে, কোনো ডিকে ছাড়া যেটা থাকে সেটাকে আমরা এন নট বলি। আর এন বলতাম কোনটাকে, ডিকের পরে কতটুকু আছে সেটা, ঠিক আছে। আর ধরে নিলাম যে টি সময় ধরে সেটা আমার ডিকে হইলো, তাহলে ডিকে ল অনুযায়ী আমরা কি জানি, এন ইকুয়াল টু এন নট e to ই the টু দি power পাওয়ার minus -10/2। delta t। হাফ লাইফ দেওয়া আছে 12.5 ইয়ার্স, আর ডিকে টাইম 25 ইয়ার্স দেওয়া আছে। তাহলে আমরা ডিকে কনস্ট্যান্টের আবার ফর্মুলা জানি যে 0.693 বাই টি হাফ, বা টি হাফ সমান আমরা জানতাম 0.693 বাই ল্যামডা। 6.93 বাই ল্যামডা স্যার। হ্যাঁ, তা এটা থেকে আমরা এখন টি হাফ এর মান বসাই দিলে আমরা ডিকে কনস্ট্যান্টের মানটা দেখি। তো খুব ভালো করে খেয়াল করতে হবে, টি হাফ বা অর্ধজীবন যেটা যে এককে দেওয়া আছে, আমার ডিকে কনস্ট্যান্টের এককও সেম একক হবে, অবশ্যই -1 হবে উপরে, কিন্তু এই ওয়াইটা আমার উপরে চলে আসতেছে, সেই জন্য এটা হবে। তাহলে আমরা ল্যামডার মান পেলাম, আর টির মান তো আমার এখানে আগেই দেওয়া আছে, তাহলে আমরা এই ইকুয়েশনে ল্যামডা আর টির মানটা বসালাম। তাহলে এখানে বসালাম তোমার এই ল্যামডার মান, এটা ল্যামডার মান, এটা টির মান, এটা সবটা অবশ্যই ইর উপরে টু দি পাওয়ার ল্যামডা টি। ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেশন করার পরে এরকম আসে, ই টু দি পাওয়ার -1.386, এটা করলে 0.25 আসবে এন নট। তাহলে এই এখন এন, এই এন নটকে যদি এই পাশে বাম পাশে নিয়ে আসে কি হয়, এন বাই এন নট সমান এটা হয়। তাহলে কি দাঁড়াচ্ছে 0.25, তার মানে তোমার প্রথমে ছিল এন নট, এখন এন, এই দুইটাতে গিয়ে দেখা যাচ্ছে যে 0.25 পর্যন্ত আর আনচেঞ্জড রয়েছে। ঠিক আছে, সেটাই বলা হচ্ছে 1/4 উইল রিমেন আনচেঞ্জ, 4/1 ভাগ তোমার আনচেঞ্জড অবস্থা আছে। ঠিক আছে, তাহলে বলছে যে 25 বছর পরে তোমার কি পরিমাণ আনচেঞ্জ থাকবে। তাহলে আমরা কি বলবো, যে 25% আনচেঞ্জ থাকবে, যেটা মেহেদি বললা সেইভাবে বলতে পারো, এটাকে পার্সেন্টেজ হিসাবে
আবার যদি এরকম পার্ট অনুযায়ী বলতে পারি যে কয় ভাগ, তো সেভাবে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 4/1 আমাদের আনচেঞ্জ থাকবে। ঠিক আছে, তো আমাদের এইখানকার এই এটা শেষ। আমাদের এই আমরা এখন শুরুর দিকে চলে যাব। আমি একটু রিপিট করি যে আমরা এখানে যে কি কি পড়লাম সেটা হচ্ছে যে এই প্রথমে শুরু করছিলাম ফটো ইলেকট্রিক ইফেক্ট দিয়ে, তারপরে কম্পাউন্ড ইফেক্ট পড়লাম, তারপরে রেডিও অ্যাক্টিভিটিতে গিয়ে রেডিও অ্যাক্টিভিটি ল কি সেগুলো পড়লাম, রেডিও অ্যাক্টিভ এক্সপোনেনশিয়াল ল পড়লাম, হাফ লাইফ কি, হাফ লাইফের সাথে ডিকে ল, ডিকে কনস্ট্যান্টের যে সম্পর্কটা টি হাফ সমান 0.693 ল্যামডা, সেটা কিভাবে ডিরাইভ করা হয় সেটা দেখলাম। মিন লাইফ কাকে বলে সেটা দেখলাম, এবং মিন লাইফ মানে টাউ, টাউর সাথে ল্যামডার কি সম্পর্ক সেটা দেখলাম। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম নিউক্লিয়ার রিঅ্যাকশন বা নিউক্লিয়াসের ব্যাপারগুলো, নিউক্লিয়ার মাস ডেনসিটি বা নিউক্লিয়াসের যে প্রপার্টিস গুলো আছে সেগুলো আলোচনা করলাম। তারপরে ওখান থেকে আজকে আমরা আলোচনা করলাম নিউক্লিয়াসের মাস ডেনসিটি, তারপরে তোমার ফিশন ফিউশন নিউক্লিয়াস রিঅ্যাকশন গুলো, নিউক্লিয়ার এই মিডের পরে আমরা আপাতত এগুলাই পড়ছি। তো এখন এই প্রথম দিকটা আমরা রেখে গেছিলাম। তো প্রথম দিকটা হচ্ছে রিলেটিভিটি মানে আপেক্ষিকতা। বুঝছেন? তো এটা আপেক্ষিকতা আমরা শুরু করি আজকে। প্রথমে যে ফ্রেম অফ রেফারেন্স, সেটা কি রেফারেন্স ফ্রেম। আমরা নরমালি যখন আমরা কোনো একটা কিছুকে আইডেন্টিফাই করতে চাই বা বলতে চাই যে এটা এই জায়গায় আছে, ঠিক আছে, যেমন তোমরা তো অবশ্যই গ্রাফ আঁকছো, সবাই গ্রাফ আঁকছো না, এক্স ওয়াই অক্ষ দিয়ে গ্রাফ আঁকছি সবাই। তাহলে এই আমরা কি করতাম, আমাদেরকে দুইটা বস্তু মানে একটা স্থানাঙ্ক যখন দিয়ে দিত, মনে করো 2, 5 স্থানাঙ্ক দিয়ে দিত, তাহলে ওই স্থানাঙ্কটা আমরা গ্রাফে বসাইতে পারতাম, তাই না? যে 2 আর 5 যদি বসাইতাম তাহলে আমরা এক্স অক্ষের দিকে 2 ঘর যাইতাম, 2 ওয়াই একটার দিকে 5 ঘর, 1 2 3 4 5 এরকম আমরা বসাইতাম। তো এখানে একটা অবস্থান মনে করো, সেই অবস্থানটা পি। তাহলে পি জায়গায় একটা বস্তু আছে, সেটাকে আমরা কিভাবে বলি যে তার স্থানাঙ্ক 2, 5, তার মানে এক্স এর দিকে 2 ওয়াই এর দিকে 5 ঘর গেলেই আমি পি ওই পয়েন্টটাকে পাবো। ঠিক আছে, তার মানে এটা একটা আমার স্থানাঙ্ক ব্যবস্থা বা কোঅর্ডিনেট সিস্টেম আমরাকে বলি, যদিও এটা মানে 3 ডাইমেনশনাল, সরি এক্স ওয়াই জেড 3টা অক্ষ থাকে আমার, অবশ্য সবকিছু তো 3 ডাইমেনশনাল। নর্মালি আমরা যখন খাতায় গ্রাফ আঁকি তখন আমরা জেডটা দিই না আর কি, 2 ডাইমেনশনালে আঁকি। তো এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো এই কোঅর্ডিনেট সিস্টেমের স্থানাঙ্ক ব্যবস্থা আমরা একটা বস্তুর অবস্থান বলতে পারি যে ওই বস্তু, একটা বস্তু ওই জায়গায় আছে। আর সিম্পল যদি বলো, মনে করো তুমি যদি বলতে চাও যে ফর এক্সাম্পল আমাদের ইউনিভার্সিটির উদাহরণ দিই, যে মিরপুর 10 থেকে আমাদের গ্রিন ইউনিভার্সিটি মনে করো 10 কিলোমিটার দূরে। তার মানে কি আমার কোনো কিছুর একটা সাপেক্ষে বলতে হবে, তাই না? তাহলে মিরপুর 10-এর সাপেক্ষে যদি বলতেছি, ওই মিরপুর 10টা হচ্ছে আমার অরিজিন। ঠিক আছে, অরিজিন মানে এখানে আছে, এখান থেকে আমার গ্রিন ইউনিভার্সিটি 10 কিলোমিটার দূরে আছে। তাহলে আমি একটা স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে বললাম, যে স্থানাঙ্ক ব্যবস্থার অরিজিনে আমি বললাম যার সাপেক্ষে আমি বলতেছি, আর যাকে বলতেছি যে কত দূরে আছে সেটা আমার এই পয়েন্টটা। তাহলে এই যে স্থানাঙ্ক ব্যবস্থা, সেটাকে আসলে আমরা রেফারেন্স ফ্রেম বলতে পারি, কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, সো এই কোঅর্ডিনেট সিস্টেমের সাথে আমরা রেফারেন্স ফ্রেমটা আমাদের সেম। এই কোঅর্ডিনেট সিস্টেম রিলেটিভ টু হুইচ মেজারমেন্টস আর টেকেন, যেটার সাহায্যে আমরা মেজারমেন্টস গুলা নিয়ে থাকি, ইজ নন এজ ফ্রেম অফ রেফারেন্স। তো এটাকে আমরা ফ্রেম অফ রেফারেন্স বলে থাকি। ঠিক আছে, এখন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কি? এই কোঅর্ডিনেট সিস্টেম ইন হুইচ নিউটনস ফার্স্ট ল, নিউটনের যে প্রথম ল আছে, ল অফ ইনার্শিয়া। ইনার্শিয়া জড়তার সূত্রটা কি নিউটনের, কে বলতে পারবা? বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে স্বল্পথে চলতে থাকবে। ওকে, ভেরি গুড। হ্যাঁ, এই জড়তা সূত্রটা মানে জড়তা হচ্ছে কি, যেটা বললো সেটাই, যে তুমি যদি কোনো বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করো, স্থির বস্তু স্থিরই থাকবে, অথবা গতিশীল বস্তু গতিশীল থাকতে থাকবে। এটা একটা স্থির জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। বুঝলাম? এখন যে কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের এই নিউটনের এই প্রথম সূত্রটা ভ্যালিড থাকবে, সেটাকে আমরা বলি যে এই ইনার্শিয়াল। সো বুঝতে পারতেছো, জড়তার মানে হচ্ছে ইনার্শিয়া। তো ইনার্শিয়া যেই ফ্রেমে তোমার ভ্যালিড থাকবে, সেটাকে বলা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তো তার মানে কি, এই রেফারেন্স ফ্রেমে
যে যে বস্তুটা রেস্টে মানে স্থির অবস্থা আছে সেটা স্থিরই থাকবে, আর যে বস্তুটা গতিশীল আছে সে গতিশীলও থাকবে। So that means a reference frame এভাবেও বলতে পারি in which at rest or moving with constant velocity is inertial reference frame। রেফারেন্স ফ্রেমটা যেখানে যখন গতিশীল থাকবে গতিশীলই আছে, অথবা স্থির যখন থাকবে স্থিরই থাকতেছে, এরকম যখন হয় তখন সেটাকে আমরা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বলতে পারি। while accelerated frame is known as non inertial। যখন accelerated frame, accelerated মানে acceleration মানে কি গতির চেঞ্জ হচ্ছে বা ভরের চেঞ্জ যেটা, সেটা সরি ভেলোসিটির যে চেঞ্জ সেটাকে তো আমরা অ্যাক্সিলারেশন বলি। সো অ্যাক্সিলারেশনের চেঞ্জ যদি হইতে থাকে কোনো রেফারেন্স ফ্রেমের, তখন সেটাকে আমরা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলতে পারবো না, কারণ ওটা আমার প্রতিনিয়ত আমার ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কি ওইটা আমার আর তোমার রেস্ট যেটা থাকার কথা সেটা রেস্ট থাকতেছে না, বা মুভিং যেটা থাকার কথা কোনো চেঞ্জ ছাড়া সেটা ওইভাবে উইদাউট চেঞ্জিং এ মুভিং থাকতেছে না, প্রতিনিয়ত ভেলোসিটি চেঞ্জ হয়ে যাওয়ার কারণে। তো বলতে হবে কি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, যেখানে সোজা কথা ইনার্শিয়া জড়তার ব্যাপারটা ভ্যালিড থাকে, নিউটনের জড়তার সূত্রটা ভ্যালিড থাকে, সেই রেফারেন্স ফ্রেম হচ্ছে আমার ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আচ্ছা, তারপর হচ্ছে গ্যালিলিও ট্রান্সফরমেশন। তো গ্যালিলিও কি করছে, যে এখানে আপেক্ষিকতা আমরা একটু চিন্তা করব। আপেক্ষিকতা কি, যে যেমন সিম্পল আমরা যদি একটু ডিটেলসে যাওয়ার আগে একটু চিন্তা করি, যেমন একটা এরোপ্লেন, ঠিক আছে, একটা প্লেন যখন আকাশে যখন উড়ে, ঠিক আছে, তখন সেটাকে আমরা খুব ছোট দেখি, তাই না? ঠিক আছে, সেটাকে খুব ছোট দেখি, বা প্লেন তো অনেক দূরে, এবং আরো কাছাকাছি যদি তুমি কিছু দেখো, যখন সেটা খুব মানে ফ্লাই করতে থাকে তখন সেটার যে সাইজ, আর যখন সেটা স্থির থাকে তোমার আর্থে, তোমার চোখের সামনে যখন স্থির থাকে, তো কোনটার সাইজ বড় দেখি আর কোনটার সাইজ ছোট দেখি? স্থির থাকে তখন বড় স্যার, স্থির থাকে, আর গতিশীল থাকলে ছোট। গতিশীল। তাহলে এখানে কি আমরা একটা সেম বস্তুই তার গতিশীল থাকার কারণে তার লেন্থের কি হইলো, কন্ট্রাকশন হইলো, লেন্থ সংকোচন হইলো, ঠিক আছে। তাহলে এই যে আমরা তার স্থির অবস্থার কে যদি একটা অক্ষের সাপেক্ষে তোমার বিবেচনা করি, যে স্থির যখন আছে তখন, আচ্ছা যেমন এটা এক্স ওয়াই জেড অক্ষটা হচ্ছে কি, আমি যখন আমার স্থির অক্ষ যেটা, সেটা যেমন ভূমিতে মাটিতে আমার চোখের সামনে যেটা আছে সেটা, ঠিক আছে। আর যখন গতিশীল দেখতেছি, যে গতিশীলটা মাপার জন্য আমি যে অক্ষটা ব্যবহার করব সেটা হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম আর জেড প্রাইম, ঠিক আছে। তো দুইটা কেস, একটা গতিতে আছে আর একটা স্থির আছে। স্থিরের জন্য আমার এই কোঅর্ডিনেট সিস্টেম, বা আমরা এখানে আর কোঅর্ডিনেট সিস্টেম না বলে আমরা রেফারেন্স ফ্রেম বলবো। তো আপেক্ষিকতায় আমরা এই কোঅর্ডিনেট সিস্টেমকে রেফারেন্স ফ্রেম যেহেতু বলি, আমরা এখন রেফারেন্স ফ্রেমই বলবো। তো এটা হচ্ছে স্থির অবস্থার মেজারমেন্ট করার জন্য রেফারেন্স ফ্রেম, এটা হচ্ছে গতিশীল অবস্থা মেজার করার জন্য রেফারেন্স ফ্রেম, ঠিক আছে। তো এই যে আসলে পার্থক্যটা, মানে স্থির অবস্থার গতিশীল অবস্থার যে একটা পার্থক্য আমরা অবজার্ভ করি, সেই পার্থক্যটা আমরা দুইটা কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে আমরা বের করে ফেলতে পারি, যেটাই আসলে বলা হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। একটা অক্ষের সাপেক্ষে আরেকটা অক্ষে ট্রান্সফর্ম করা হয়, সেটাকে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বলা হয়। The equation of classical physics which establishes or expresses the relation between time and coordinates moving with constant speed with respect to one another, with respect to কি one another is called Galileo transformation। একটা সাপেক্ষে আরেকটা যখন মুভ করে সেটার দুইটার মধ্যকার যে রিলেশন, সেই রিলেশনটাকে আমরা বলি যে গ্যালিলিও ট্রান্সফরমেশন। কনসিডার টু অবজারভার্স ইন টু ডিফারেন্ট ইনার্শিয়াল ফ্রেমস। দুইটা ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে দুইটা অবজারভার চিন্তা করো, একটা হচ্ছে এস আর একটা এস প্রাইম। সো আমি যেটা বললাম প্রথম যে কোঅর্ডিনেট সিস্টেম, সেটাকে একটা অবজারভার আমরা চিন্তা করলাম এস, আর পরেরটাতে একটা অবজারভার এস প্রাইম। তো ফ্রেম এস ইজ এট রেস্ট, এটাকে আমি যেটা বললাম এটা স্থির, রেস্ট মানে কি স্থির। আর এস প্রাইম যে মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি ভি অ্যালং এক্স অ্যাক্সিস। সো আমার যে মুভিং যেটা, সেটা আমি ধরে নিচ্ছি যে অবশ্যই একটা নির্দিষ্ট দিকেই তো মুভিং আছে, ধরে নিচ্ছি যে সেটা আমার এরকম এইদিকে এক্স অক্ষের ডিরেকশনে ইউনিফর্ম মানে সুষম বেগে ভেলোসিটি মানে আছে। এস প্রাইম ইজ মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি ভি অ্যালং এক্স অ্যাক্সিস উইথ রেসপেক্ট টু এস। এস ফ্রেমের সাপেক্ষে এস প্রাইম
ফ্রেমটা এক্স অক্ষের দিকে ভি সুষম বেগে আছে। সাপোজ at t equals to the origin of two frames coincide, যখন মানে সময় শূন্য, t যখন শূন্য মানে এখনো তোমার ওই যে গতিশীল যে বস্তু শুরু হয় নাই। শুরুই হয় না আর কি, তখন আসলে কি দুইটা একই জায়গাতেই আছে, তাই না? দুইটা আসলে তাহলে দুইটা স্থির, তো দুইটা কোইনসাইড, যখন অরিজিনটা কোইনসাইড করবে মানে দুইটা আসলে একই জায়গায় আছে, এরকম হবে আর কি। both the observers observe the same event, তখন কি হবে, যখন দুইজন অবজারভারই আমার কি সেম জিনিসটা দেখবে, কারণ যেহেতু আমার শুরুই হয় না, আসলে দুইটা স্থিরই আমি বিবেচনা করতেছি। the position and time of the event observed by s is denoted by, তাহলে s দ্বারা যে পজিশন, এই s আমার যেই দেখবে যেটা, সেটাকে আমরা বলবো এই কোঅর্ডিনেট, এগুলা দিয়ে আমরা s এর গুলাকে আমরা প্রকাশ করবো যে x y z t, t মানে সময়, x y z তো ওই যে কোঅর্ডিনেটের ভ্যালু গুলা, x অক্ষ y অক্ষ z অক্ষের। তো স্থির অক্ষের যখন আমরা মাপবো তখন আমরা এইরকম ইউজ করব, আর যখন গতিশীল s প্রাইমেরটা মাপতে যাব তখন আমরা ইউজ করব x প্রাইম, y প্রাইম, z প্রাইম আর t প্রাইম। ঠিক আছে? তো আমরা কিন্তু তোমাকে কিন্তু বলা লাগবে না যে তুমি কি এটা স্থির ফ্রেমের মান নিচ্ছ নাকি গতিশীল ফ্রেমের মান নিচ্ছ। তুমি যখন এরকম প্রাইম দেখবে তখনই তুমি বুঝে ফেলবা যে এটা গতিশীল ফ্রেম, আর যখন কোনো প্রাইম নাই, সিম্পল দেওয়া আছে, তখন সেটা আমার স্থির ফ্রেম। তাহলে এখন এই দুইটার মধ্যে যে গ্যালিলিওর যে রিলেশনটা দিছে সেই রিলেশনটা কি, যেটাকে আমরা গ্যালিলিও ট্রান্সফরমেশন বলি। From the figure we can easily establish the Galilean transformation between the coordinates. It's a Galilean transformation কি হচ্ছে x প্রাইম। আচ্ছা, তাহলে x প্রাইম যেটা মানে আমরা এটাতে তো কিছু করার নাই, এটা তো ফিক্স আছে x y z, স্থির অবস্থায় আমি তো জানি আমার স্থির অবস্থার মান কত, সেটা আমি ইজিলি মেজার করতে পারতেছি। আমার আসলে দরকার হচ্ছে গতিশীল থাকার অবস্থার মেজারমেন্টটা, তাই না? তো সেটা তো আসলে আমি করতে পারতেছি না, আমি শুধু চোখে দেখতেছি। তাহলে আমাদের সবসময় কি করতে হবে, স্থিরের সাপেক্ষে গতিশীলটা মেজার করতে হবে, কার মাধ্যমে? গ্যালিলিও ট্রান্সফরমেশনের মাধ্যমে। তাহলে গতিশীলের x প্রাইম, গতিশীলের ক্ষেত্রে x প্রাইম সেটা হবে কি x মাইনাস vt। x মাইনাস vt কিভাবে হইল? কারণ দেখো প্রথমে একটু বোঝার চেষ্টা করো, একদম ইনিশিয়ালি একদম শুরুতে যেটা বলছিলাম যে শুরুতে কিন্তু এইটা আমার এই জায়গাতেই ছিল, এই প্রাইম, এই দুইটা যেহেতু একই জায়গাতে ছিল শুরুতে, মানে দুইটা যেহেতু রেস্ট, তাহলে শুরুতে এই জায়গায় আছে। এখন এই গতিশীল ফ্রেমটা শুরুর পরে টি সময়ে, মনে করো টি সময়ে ধরে সে মুভ করে, টি সময়ে মুভ করে ভি ভেলোসিটিতে সে সরে গেল। ঠিক আছে? টি সময়ে ভি ভেলোসিটিতে সরে গেল, তাহলে সে আসলে টোটাল কতটুকু দূরত্ব সরলো? আমরা কি জানি s ইকুয়াল টু ভিটি, ভিটি ভেলোসিটির সাথে সময় গুণ করলে আমরা দূরত্ব পাই, কতটুকু দূরত্ব। তাহলে টি সময় আমরা ধরে নিয়েছিলাম টি সময়ে এটা ভি ভেলোসিটিতে সামনে মুভ করতেছে, তাহলে সেটা কতটুকু দূরত্ব মুভ করলো? s ইকুয়াল টু ভিটি। আচ্ছা, তাহলে আমার শুরুতে যে অক্ষটা, শুরুর x এর মান তো অবশ্যই আছে, x থেকে সেটা দূরে সরে যাচ্ছে, তাহলে সেটা আমার x মাইনাস ভিটি হবে। ঠিক আছে? এটা আমার x প্রাইম, সেই x প্রাইম হচ্ছে আমার এই অক্ষে, এটা যখন চলে আসলাম তখন এই পার্টিকেলটা যদি বা বস্তুটা যদি এখানে থাকে, তাহলে তার x প্রাইম কতটুকু হবে? এতটুকু, তাই না? এই দূরত্বটা হবে আমার x প্রাইম। তাহলে সেই x প্রাইমকে আমি যদি এটার সাপেক্ষে বের করতে চাই, তাহলে কি করতে হবে? এই পুরা দূরত্বটা পুরোটা থেকে স্যার পুরোটা ওই যে x এতটুকু যখন x টা যখন বিয়োগ দিব, ঠিক আছে? আবার একটু খেয়াল করো, কেউ যদি না বুঝতে পারো, যে এখান থেকে এই x প্রাইম যেটা আমরা বের করতে চাচ্ছি গ্যালিলিও ট্রান্সফরমেশন বা মুভিং, সেটা এটা বের করতে হইলে আমি জানি এটা হচ্ছে আমার এতটুকু x প্রাইমটা। এটা বের করতে আমি কি করতে পারি? এই পুরাটা যেটা আমার x, এটা থেকে যদি আমি এতটুকু বিয়োগ দিই, তাহলে আমি ওই x প্রাইম পেয়ে যাচ্ছি না? জি স্যার। না, এখানে একটু আমি উল্টা বললাম, মানে বিয়োগেরটা তো প্রথমে আমার x, মানে এইখানে যেটা আছে সেটা তো আমার এই অক্ষের সাপেক্ষ যদি আমি বলি, তাহলে এটা আমার পুরোটা কি x,
স্থির অক্ষের সাপেক্ষে স্থিরটা আমাদের এক্স, জি স্যার। তাহলে গতিশীলের এক্স প্রাইম পাইতে স্যার আর গতিশীলের এক্স প্রাইম পাইতে হইলে আমার এই পুরো এক্স থেকে এতটুকু বিয়োগ দিতে হবে, তাই না? স্যার প্রথম কার্টেসীয় স্থানাঙ্কের স্যার ভেলোসিটি কি বলে দূরত্বটা বিয়োগ দিলে স্যার পরেরটা পাবো। হ্যাঁ সেটাই, প্রথমে কার্টেসিয়ানটা থেকে পরেরটা কতটুকু দূরত্বে গেল সেটা বিয়োগ দিলে আমি x প্রাইমটা পাবো। তো এইটা দেখো, আর এখানে যে এই যে x আর vt দেওয়া আছে সেটা দেখো, তাহলে তুমি দেখবা যে ওকে এই x এর থেকে এই যে দূরত্বটা দেওয়া আছে vt বিয়োগ দিলে আমি x প্রাইম পাইতেছি, ঠিক আছে? সো তাহলে x প্রাইম ইকুয়াল টু x মাইনাস vt, এভাবে আমরা লিখি। আর y অক্ষ z অক্ষ সেদিকে তো আমার কোনো চেঞ্জ নাই, কারণ যেহেতু আমরা শুধু বলছি যে x অক্ষের দিকে যাচ্ছে, তো y অক্ষ z অক্ষের দিকে কোনো চেঞ্জ নাই, সময় অক্ষের দিকেও কোনো চেঞ্জ নাই, তাহলে আমরা এভাবে গ্যালিলিও ট্রান্সফরমেশনের জন্য এভাবে লিখে ফেলতে পারি। স্থির অক্ষের সাপেক্ষে আমি গতিশীল অক্ষের সেটা। আচ্ছা, এবার হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, ঠিক আছে? রিলেটিভিটির স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দুইটা শিকার্য আছে, সেটা কি? দ্য ল অফ ফিজিক্স আর সেম, ফিজিক্সের সূত্রগুলো সেম থাকে, অল ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমস, সকল রেফারেন্স ফ্রেমে তুমি ফিজিক্সের সূত্রগুলা ভ্যালিড থাকবে। এটা হচ্ছে প্রথম পোস্টুলেট। যেমন তুমি একটা স্থির ফ্রেমের মধ্যে যদি তুমি ফিজিক্সের যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করো এবং সেটা যদি সেম গতিশীল ফ্রেমেও অ্যাপ্লাই করো, তাহলে সূত্রটা তোমার ভ্যালিড, একই রকম ভ্যালিড থাকবে। তারপরে কি বলছে, দ্য স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস হ্যাজ দ্য সেম ভ্যালু c in all inertial reference frame, যে আলোর যে বেগ c 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, সেটা কি সকল ফ্রেমের মধ্যে একই রকম থাকবে। আলোর বেগটা ফ্রেম চেঞ্জ হয়ে গেলে আলোর বেগটা চেঞ্জ হবে না। তাহলে এই দুইটাই হচ্ছে আসলে আমার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। প্রথমটা হচ্ছে যে ফিজিক্সের সূত্র ভ্যালিড থাকে সব জায়গায়, সেকেন্ডটা হচ্ছে যে তোমার আলোর বেগটা একই থাকে। এরপরে স্যার বলো। স্যার ফিজিক্সের স্যার সব যদি সূত্রগুলো স্যার এক জায়গায় সঠিক স্যার, কিন্তু কুলম্ব সূত্র তো স্যার এটা মানে আবদ্ধ জায়গায় আধান নির্ণয় করার জন্য আমরা ব্যবহার করি, কিন্তু খোলা জায়গায় কি আধান নির্ণয় করার জন্য আমরা কি কুলম্ব সূত্রটা ব্যবহার করতে পারবো স্যার? কুলম্বের সূত্র? জি স্যার, কুলম্ব সূত্র তো স্যার আমরা বদ্ধ জায়গায় মানে ফোর্স নির্ণয় করার জন্য ব্যবহার করতে পারি, কিন্তু খোলা জায়গায় কি ব্যবহার ফোর্সটা নির্ণয় তো করা যায় না না স্যার। না, সে করা তাহলে যাবে স্যার না। না, এখানে তোমার বদ্ধ আর খোলা, তাহলে কিন্তু তুমি দুই রকম চলে গেলা। এখানে কিন্তু ফ্রেমের কথা বলা হচ্ছে, তুমি তো গেলা মানে তোমার এক্সপেরিমেন্টাল ব্যাপারে, ঠিক আছে? যে একটা খোলা জায়গায় এক্সপেরিমেন্ট করতেছে আর একটা বাইরে যাক, তো সেটা তো হবে না। এখানে বলা হচ্ছে যে ফ্রেমের কথা, নট তোমার এক্সপেরিমেন্ট তুমি যেমনে সামনে করলেই ফিজিক্সের সূত্র ভ্যালিড হবে, ব্যাপারটা ওইরকম বলে না, কিন্তু ব্যাপারটা বলছে যে ফ্রেমের কথা। তো তুমি বলতে হবে স্যার একটা মানে একটা আবদ্ধ জায়গায় আমি কুলম্বসের লটা অ্যাপ্লাই করলাম, একটা স্থির ফ্রেমে, সেম আবদ্ধ জায়গাটা আমি একটা গতিশীল ফ্রেমে নিয়ে যাব, তখন কুলম্বস লটা ভ্যালিড হবে কিনা? হ্যাঁ, তখন কুলম্বস লটা ভ্যালিড হবে, ঠিক আছে? সো তার মানে এখানে ফ্রেমের কথা, ইন অল ইনার্শিয়াল ফ্রেম বলে নাই কিন্তু যে ফিজিক্স ল আর সেম ইন অল কন্ডিশনস, সেটা বলছে? সেটা বলে নাই, বলছে যে অল ফ্রেমে, ঠিক আছে? স্যার হ্যালো, হ্যাঁ তুমি আসছো, বলো। আপনার একটা কোশ্চেন ছিল। হুম, সেটা হচ্ছে স্যার আপনি একটু আগে যে ফ্রেমটা দেখালেন এটা কত 3 ডাইমেনশনাল কেস না? হ্যাঁ 3 ডাইমেনশনাল। আচ্ছা স্যার, এখানে টি তাহলে কি স্যার? কি হচ্ছে সময় এখানে মানে তাহলে স্যার এটা 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 কি 4 ডাইমেনশনাল হবে না? টি কি কোনো ডাইমেনশন? হ্যাঁ এখানে একটা স্পেস টাইম ডাইমেনশন, ঠিক আছে? সো এটা মানে তুমি বললে 4 ডাইমেনশনাল বলতে পারো, 4 ডাইমেনশনাল বলাটাই সেফ, কারণ 3 ডাইমেনশনে 3টে অক্ষ আছে, আর 4 ডাইমেনশন যেটা সেটা হচ্ছে আমার আসলে টাইম, যেটাকে আমরা স্পেস টাইম কোঅর্ডিনেট বলি আর কি, ঠিক আছে? স্পেস টাইম কোঅর্ডিনেট, যে তোমার দেখা যাচ্ছে যে ওই অক্ষটা তোমাকে দেখাচ্ছে এক্স ওয়াই জেড এর মানটা, স্পেসটা দেখাচ্ছে, আর সাথে সাথে আরেকটা অক্ষ, ইমাজিনারি অক্ষ যদি তুমি চিন্তা করো টি, তাহলে তোমার ওই অক্ষ থেকে তুমি টিটাও পেয়ে যাচ্ছ। তো এটা আসলে এই যে এই ট্রান্সফরমেশন গুলা এক্স ওয়াই জেড টি, এটা আমার স্পেস টাইম কোঅর্ডিনেট সিস্টেম, এভাবে বলি তাহলে আমাদের এটা মোর অ্যাকুরেট শোনা যায় যে স্পেস টাইম, জায়গা এবং সময় কোঅর্ডিনেট সিস্টেম,
নর্মালি আমরা যখন এরকম এক্স ওয়াই জেড দেখি, সেটা আমাদের সিম্পল কার্টেসিয়ান বা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে আমরা শুধুমাত্র পজিশন দেখি, টাইম দেখি না। বাট এখানে আমরা যেহেতু টাইমের একটা বড় একটা ব্যাপার আছে, যে গতিশীল স্থির যখন থাকে, সময় চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, তো সময় চেঞ্জ হওয়ার কারণে এখানে সময়টাকেও আমরা কাউন্টের মধ্যে নিয়ে আসতে হবে। সেই জন্য স্পেসের সাথে সময় অ্যাড হয়ে স্পেস টাইম কোঅর্ডিনেট সিস্টেম হবে। এই ফ্রেমটা, হ্যাঁ, যেদিকে গতিশীল আর কি, আর সেটার সাথে কি টাইম প্যারালাল, ওই অক্ষের দিকে কি টাইম প্যারালাল? হ্যাঁ, এখানে টাইম প্যারালাল ধরা হয়েছে। কারণ হচ্ছে যে এখানে আমরা শুধুমাত্র এই চারটার মধ্যে অনলি আমরা বলতেছি যে যে এক্স এর চেঞ্জ হচ্ছে, এক্স এর চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই লরেন্স ট্রান্সফরমেশনটা করব। লরেন্স ট্রান্সফরমেশন করার পরে সেটা থেকে আমরা আসলে দেখতে পারবো, ওই যে বললাম যে লেন্থ যে ছোট হয়ে যাচ্ছে, লেন্থ কন্ট্রাকশন হয়ে যাচ্ছে, এরোপ্লেনের যেটা উদাহরণ দিলাম, সেটা করে আমরা এরকম একটা লেন্থ কন্ট্রাকশনের ইকুয়েশনটা বের করার চেষ্টা করব। সো আজকে ম্যাথমেটিক্যাল তো এটা আজকে শুরু না করি, ওই লেন্থ কন্ট্রাকশন থেকে আমরা ওইটা ম্যাথ করতে পারবো। স্যার আদাব স্যার, ভালো থাকবেন।